ও শিট, আজকেও অফিসে লেট হয়ে যাচ্ছে। মাথা প্রচুর পরিমাণে গরম হয়ে আছে। কাজের মহিলাদের উপর কেউ সময় মতো কাজ করে না। বাসার সব জিনিস ভাঙতে শুরু করলাম, তখনই আম্মু এসে বলে, নিলয় বাবা, তুই একটু শান্ত হ। এমন করছিস কেন? আমার ঘরে তুমি কাজের মহিলাদের কেন ভিতরে ঢুকতে দিলে? আমি দেখলাম তোর রুমটা পরিষ্কার করা প্রয়োজন, তাই ভাবলাম। এই কথাটা তোমাকে আমি কতবার বলবো? আমার রুমের মধ্যে তুমি কখনো কোনো মেয়ে মানুষকে ঢুকতে দেবে না। আমি এগুলো পছন্দ করি না। আমি একদম এসব বরদাস্ত করতে পারি না। আরে বাবা, তুই এত রাগ করিস কেন? আমি তো শুধুমাত্র তোর বিছানাটাই একটু পরিষ্কার করতে ওদেরকে বলেছিলাম। তুই একটু শান্ত হ। অফিসের সময় হয়ে যাচ্ছে, অফিসের দিকে যাবি না? আমি অফিসে যাবো আর কিভাবে? আমার গিটারটা তো খুঁজে পাচ্ছি না। গিটারটা আমি রেখেছিলাম খাটের উপর, কিন্তু ওই খাটের উপর থেকে এখন তো আমি দেখছি না, কোথাও উধাও হয়ে গেছে। কতবার বললাম যে আমি আমার জিনিসগুলো যেখানে রাখি সেখানেই থাকুক, ওখান থেকে যদি কেউ ধরে তাহলে আমার মাথাটা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। দাঁড়া, আমি কাজের মহিলাদেরকে ডেকে বলছি ওরা কোথায় রেখেছে। একটা কাজের মহিলা ভয়ে ভয়ে বলল যে গিটারটা সে উপরে রেখেছে। তাই আমি ওপর থেকে গিটারটা নিয়ে আমি একটু শান্ত হলাম, আবার আমার পার্সোনাল রুমে রেখে দিলাম। আমি আর কিছু বললাম না, এমনিতেই মাথা গরম করে আছি, তাই আর বাড়তি কথা বাড়লাম না। তাই অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িটা বের করে হন হন করে অফিসের দিকে যেতে লাগলাম। তোদেরকে আমি কতবার বলেছি যে বাসার মধ্যে নিলয় থাকলে কখনোই তোরা নিলয়ের রুমে যাবি না। ও কখনোই ওর রুমে কাউকে প্রবেশ করতে দেয় না। এটা ওর পার্সোনাল রুম। ছেলেটা আমার আগে এমন ছিল না। আগে কত শান্ত, সৃষ্ট আর ভদ্র ছিল। যখন থেকে ও ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছে, তবে থেকে এতটা বদমাইশি হয়ে গেছে যে আমি কখনো চিনতে পারি না এটা কি সত্যিই আমার ছেলে নিলয় কিনা। আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার ছেলেটাকে আবার আগের মতো করে দাও। প্রয়োজনে তুমি ওর জীবনে ওর এই ভালোবাসার মতো আর একটা ভালোবাসা ফিরিয়ে দাও। তারপরও আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার ছেলেটাকে আগের মতো করে দাও। আর শান্তি মতো ঘুমোতে পারি না প্রতি রাতে যে কান্না করে। আমি আমার ছেলেকে কষ্টগুলো আর আমার চোখে দেখতে পারি না। গল্পটির মধ্যে অনেক টুইস্ট লুকিয়ে আছে, অনেক কষ্ট আর ভালোবাসার রোমান্টিক সিন। তাই গল্পটাকেও অর্ধেক শুনে মিস করবেন না। পুরোটা শুনতে কিন্তু আপনাদের অনেকটা ভালো লাগবে। জীবনের মধ্যে কি হারিয়েছি না হারিয়েছি সেটা আমার মনটাই জানে। আমি আমার জীবনে এমন কিছু হারিয়েছি যা কখনো আমি কাউকে বলার মতো অবস্থা হয়নি। আমি আমার জীবনের সুখটা খুঁজে পাইনি। ভালোবাসা নামক জীবনটা আমাকে বেদনায় পরিণত করেছে। আমার মনটা এখন জানি পাথরের পরিণত হয়েছে। আমি এখন হাসতে জানি না, না জানি কান্না করতে। আমি এখন হয়ে গেছি জিন্দা একটা পাথর। আমার জীবনের কষ্টগুলো এখন আমাকে তিলে তিলে খাচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে গাড়িটা চালাচ্ছি। হঠাৎ করে গাড়িটা কিসের সাথে জানি ধাক্কা লাগে। তখনই আমার আর কিছু মনে নেই। চোখ দুটো বন্ধ করার আগে দেখলাম একটা মেয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে কোথায় জানি নিয়ে যাচ্ছে। আর কোনো কিছু মনে নেই। চোখটা আমার বুঝে আসলো। চোখটা খুলতেই দেখলাম চারপাশে অনেকগুলো রোগী বেডের মধ্যে শুয়ে আছে, আর আমার হাতের মধ্যে স্যালাইন দেওয়া আছে। অনেকগুলো রোগীর শব্দে কানটা মনে হয় ফেটে যাচ্ছে। আমার তো এমন পরিস্থিতি দেখে মাথা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। স্টুপিড লনসেন্স কোথাকার! তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমরা এত চিল্লাচিল্লি করছে কেন? আর আমাকে এই হসপিটালে কে ভর্তি করিয়ে দিল? এই নোংরা পরিবেশের মধ্যে আমাকে কে এনেছে? আপনি প্লিজ একটু উত্তেজিত করবেন না। আপনি একটু শান্ত হন। আপনি গত 3 দিন আগে অজ্ঞান হয়েছিলেন। আমরা আপনাকে অনেক চেষ্টার পরে আপনি ট্রিটমেন্ট করাতে পেরেছি। আমাকে এই হসপিটালে কে নিয়ে এসেছে? আর কোনো ভালো হসপিটাল ছিল না নাকি যে আমাকে এখানে নিয়ে এসেছে? তখনই এমন হট্টগোলের শব্দ শুনে একটা মেয়ে বাইরে থেকে ভেতরে ঢুকে বলতে শুরু করলো, এই যে মিস্টার, এভাবে চিল্লাচ্ছেন কেন? আর আপনি তো বেঁচে গেছেন, এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানান। আমি তো আপনাকে উঠিয়ে বাঁচিয়েছি। এমনকি আপনার যে পরিমাণ ব্লাড ক্ষয় হয়েছে, ওই ব্লাড তো পাওয়াই যায় না, বরঞ্চ আমি রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়েছি। মেয়েটার কথা শুনে কেমন জানি হজম হলো না। কেউ আমাকে কথা বলবে, আমি ওই কথা হজম করব, তা শোনার পাত্র আমি না। প্রথমত কিছু বললাম না, চুপ করে রইলাম। এরপরে আমি আমার হাত থেকে ক্যামেরাটা খুলে ফেললাম, খুলে বাড়ির দিকে হাঁটা ধরলাম। তখনই মেয়েটা আমার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলল, এই, আপনার কি মাথায় সমস্যা? আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন?
বাইরে এসে কল করে পরে আমি ফোনটা পকেটে ভরবো, তখনই আবার মাথা ঘুরে পড়ে গেলাম। এত ভাব নিলে এমনই হয়। কথায় আছে না, গরিবের কথা বাসি হলেও শুনতে হয়। ছেলেটা এত আরোগের কেন বুঝতে পারছি না, বড়লোক বলে নাকি অন্য কিছু। তখনই দেখলাম আমার সামনে 2-4টা মার্সিডিজ চলে এসেছে। বুঝলাম না এত দামি গাড়ি এখানে কেন এসেছে। এটা তো সরকারি হাসপাতাল, এই সরকারি হাসপাতালের মধ্যে এত বড় এত দামি গাড়ি কখনো তো আসার কথা না। তখনই গাড়ি থেকে 2-4টা বডিগার্ড নেমে ওই লোকটাকে গাড়িতে ওঠানোর সাথে সাথেই আমাকে ওনারা নিয়ে যায়। আমি অনেক বলা সত্ত্বেও তারা আমার কোনো কথাই শোনেনি, সাথে করে নিয়ে চলে যায় হসপিটালের দিকে। একটা বড় প্রাইভেট হসপিটালের কাছে গিয়ে ওনারা গাড়িটা থামান। এরপরে লোকটাকে ধরে হসপিটালের ভিতরে নিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে ডাক্তার এসে বলে, এই যে পেশেন্টের সাথে কে এসেছে? আমি তো কিছু জানি না। বডিগার্ডগুলো আমাকে তুলে নিয়ে এসে কিন্তু ওই বডিগার্ডগুলো আমাকে ডাক্তারের সামনে দেখিয়ে দিয়ে বলে আমি নাকি লোকটাকে নিয়ে এসেছি। তাই ডাক্তার আমাকে দেখে বলে ওঠে, যাই হোক, ওনাকে তো সব কিছুই দেওয়া হয়েছে, ওনার ট্রিটমেন্ট এখন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এত সূক্ষ্ম ট্রিটমেন্ট কি করে হলো? এটা তো সরকারি কোনো হসপিটালে হওয়া সম্ভব না। আমি গার্ডদের কাছ থেকে যতটুকু জেনেছি। জি আসলে আমি ডাক্তারি করছি, আর কিছু সমস্যার কারণে আমি এখন অফ রেখেছি। ডাক্তারির কোর্সটা আমার শেষ করতে পারিনি। আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত শেষ করেছি, বাকিটা এখনও শেষ করতে পারিনি। একটা সমস্যার কারণে আমার পড়াটা এখন স্টপ আছে। একটা সরকারি হসপিটালের মধ্যে আপনি ওনাকে যেই ট্রিটমেন্টটা দিয়েছেন, আমি মনে করি কোনো বড় অফিস ক্লিনিকেও কিন্তু এই ট্রিটমেন্টটা দেওয়াটা সম্ভব না। আমি ডাক্তার হিসেবে আমার যতটুকু কর্তব্য আমি ততটুকু করেছি। আর ওনার রক্তটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট ছিল, তাই আমার রক্তটা ওনার ম্যাচ হচ্ছিল, তাই আমি আমার রক্তটা ওনাকে দিয়েছি। উনি একটু অ্যাডভোকেট মানুষ, ওনার মতো এমন মানুষের সাথে আমার আর কথা বলার প্রয়োজন নেই। আপনি ওনাকে যদি ওনার জ্ঞান ফিরে বলে দেবেন আমি চলে গেছি। কথাটা বলে আমি ওখান থেকে হাঁটা ধরলাম। চোখ খুলতে মনে হলো পেছন থেকে মেয়েটা অনেকবার আমাকে বারণ করেছিল, কিন্তু মেয়েটার কথা না শুনে চোখ খুলতে মনে হলো পেছন থেকে মেয়েটা অনেকবার আমাকে বারণ করেছিল, কিন্তু মেয়েটার কথা না শোনার ফলে আমি আবার অজ্ঞান হয়ে পড়ে গেছি। তখনই বাইরে থেকে কাউকে ভিতরে প্রবেশ করতে দেখি। মুখটার দিকে চিন্তার অসুবিধা হলো না, সে যে আমার পুরনো একজন ডাক্তার। আমাকে দেখে আমার জ্ঞান ফিরতে দেখে উনি হেসে বলে ওঠে, ও মিস্টার নীলয় চৌধুরী, তাহলে আপনার অবশেষে জ্ঞান ফিরেছে। আমি আপনাকে স্পেশাল ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি। আসলে আপনি অনেক লাকি মানুষ যে একটা মেয়ে আপনাকে বাঁচিয়েছে, না হলে আপনি এত সময় কোথায় চলে যেতেন। জীবনে বেঁচে থাকার অধ্যায়টাই তো হারিয়ে ফেলেছি, আর বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাই না। তাই নিজেকে এখন শেষ হয়ে গেলে আর এটা নিয়ে চিন্তা করি না। নীলয় চৌধুরী, আপনি আবার মনে মনে কি ভাবছেন? আপনি তো ওই মেয়েটাকে শুকরিয়া দিবে করবেন, কিন্তু তা না করে আপনি মেয়েটাকে আরো অনেক কিছু বললেন। মেয়েটা আমার অনেক উপকার করেছে, কিন্তু মেয়েটাকে আমি কিছু বলার সুযোগই দিই নাই। মেয়েটা কোথায়? মেয়েটাকে ভিতরে একটু ডাকতে বলুন। মিস্টার নীলয় চৌধুরী, কখনো পৃথিবীতে দেখবেন যে সব মানুষ এক হয় না। কেউ কখনো স্বার্থর জন্য কারো উপকার করতে আসে না। পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা এখনো স্বার্থ ছাড়াই মানুষের উপকার করে বেড়ায়। আজকে আপনি মরার পথে ছিলেন, কিন্তু মেয়েটা আপনাকে আপনার জীবন ফিরিয়ে দিয়েছে। মেয়েটা নিজের রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়েছে, না হলে কখন যে আপনার কি হতো তার কোনো হিসাব ছিল না। মেয়েটাকে আসলে আমার কিছু দেওয়া আছে, মেয়েটাকে কিছু দেওয়া উচিত ছিল। তখনই ভিতরে আবার ম্যানেজার প্রবেশ করে এসে বলে ওঠে, স্যার, আপনার অসুস্থতার খবর পেয়ে তো আমি সব মিটিং ক্যান্সেল করে দিয়েছি, আর বলে দিয়েছি আপনি 2 দিন রেস্ট করবেন। কিন্তু আমি যদি 2 দিন রেস্ট করি তাহলে অফিসের কি হবে? এই মিটিংগুলো অ্যাটেন্ড করবে কে? স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু হ্যান্ডেল করব। আর কিছুদিন পরেই আপনার বেস্ট ফ্রেন্ড লন্ডন থেকে দেশে ফিরছে। আপনি তো এয়ারপোর্টে যেতে হবে, তাই আপনি একটু রেস্ট নিন। আপনি বিশ্রাম নিন, আমি তাহলে অফিসের বাকি কাজটা করে আসি। ঈশান আমার একজন বিশ্বস্ত ম্যানেজার, আমার সাথে দীর্ঘ 12 বছর ধরে কাজ করছে, ইমানদারের সাথে। তাই ওর ওপর আমার দীর্ঘার বিশ্বাস আছে। কিছু বললাম না, মনটাকে শান্ত করে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে ফেললাম।
আমি আর কিছু বললাম না, চোখ দুটো বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। আপনাদের তো আমার পরিচয় দেওয়াই হলো না। আমি হচ্ছি নিলয় চৌধুরী। আমার বাবা নেই, আমার মাই আমাকে বড় করেছে। আমার মা আমার বাবার এই বিশাল যে ব্যবসা ছিল এটা এত বছর দেখাশোনা করেছিল। এই পড়াশোনা জীবনের মধ্যে আমার এমন একটা কিছু ঘটে গেছে যা আমি কখনো ভুলতে পারবো না। আমার জীবনকে শিক্ষা দিয়ে দিয়েছে ভালোবাসা নামক জিনিসটা, যে আমাকে আজও তিলে তিলে খাচ্ছে। কলেজ লাইফে আমার জীবনে সবকিছু হারিয়ে আমি যেন নিঃস্ব হয়ে পড়েছিলাম। সে কথা না হয় কল্পনার মধ্যে থেকেই যাক, আপনাদের না হয় একসময় বলবো। হোস্টেল থেকে তো অনেক আগেই বের করে দিয়েছে। এখন কলেজ থেকে নোটিশ দিয়েছে যে মাসের মধ্যে যদি টাকা জমা না দিতে পারি তাহলে এক্সাম তো দিতে দেবেই না, বরঞ্চ ক্লাসটাও আর করা হবে না। আর 2 সপ্তাহ বাকি আছে। এই 2 সপ্তাহের মধ্যে যদি এক্সামের ফিটা দিতে না পারি তাহলে সামনের মাসে হয়তো বা আমার আর এক্সাম দেওয়া হবে না, আর আমার স্বপ্ন কখনো পূরণ হবে না। অবশেষে মনে হচ্ছে খামোখাই টাকার কাছে হার মানতে হবে। আচ্ছা, আপনাদেরকে তো আর আমার পরিচয়টা দেওয়া হলো না। আমি নীলা তালুকদার। আমার বাবা নেই, মা আছে। মা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট চালায়। বাসায় একটা ছোট বোন আছে, সে এখন ক্লাস 10-এ পড়ে। মা অনেক ধার দেনা করে রেস্টুরেন্টটা খুলেছিল, কিন্তু এখানকার ধার দেনা এতটাই বেড়ে গিয়েছে যে রেস্টুরেন্টের টাকা সবগুলো ধার দিতে দিতে শেষ হয়ে যায়। আমরা কি খাবো তারও কোনো হিসাব থাকে না। আম্মু অনেক কষ্টে পড়াশোনাটা আমাকে এতটুকু নিয়ে আসিয়েছে, কিন্তু এখন আম্মুর পক্ষেও সম্ভব না আমার পড়াশোনাটাকে চালানো। তার উপরে আবার ছোট বোন আছে, কি করব বুঝতেছি না। পড়াশোনায় আমি খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম, তাই আমাকে আগে বিভিন্ন অফিস থেকে জবের জন্য অফার আসতো, কিন্তু কোনো অফারে আমি সায় দিইনি। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আমি যদি কোনো একটা জব না করি তাহলে আমার পরিবারটাকে চালানোর মতো কোনো অবস্থায় আর থাকবে না। নিজের যত স্বপ্ন ছিল সব স্বপ্নকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশে ফেলা ছাড়া আর এখন আমার কাছে আর কোনো উপায় নেই। এখন তো আমার পরিবারের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই কথাগুলো ভাবছি এক মনে, আর হাঁটতে লাগলাম। তখনই হাতের ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। কি রে, ভার্সিটিতে তো আর টাকা জমা দেওয়ার সময় নেই, মাত্র 2 সপ্তাহ আছে। 2 সপ্তাহের মধ্যে যদি তুই এক্সামের টাকা না দিতে পারিস তাহলে তো তোর এক্সাম দেওয়া হবে না। এরপরে তো হচ্ছে ফাইনাল এক্সাম, এরপরেই তো তুই ভালো একটা ডাক্তার হতে পারবি। যদি এক্সামটাই না দিতে পারিস তাহলে তো তুই MBBS এর সার্টিফিকেটটা পাবি না। আমার মনে হয় আমি আর ডাক্তার হতে পারবো না রে। বাসায় যে সমস্যা চলছে সেই সমস্যা দেখে মনে হচ্ছে আমাকে এখন বাসার দায়িত্ব নিতে হবে। এমনিতেই পাওনাদাররা আম্মুর কাছে এসে অনেক বকাঝকা করে গেছে। ওদের কিছুদিনের মধ্যে যদি টাকা না দেয়া হয় তাহলে বলেছে আম্মুর রেস্টুরেন্ট নাকি ভেঙে ফেলবে, আর ওইটা ভেঙে সব কিছু নিয়ে চলে যাবে। কি বলছিস তুই? তোর কথা শুনে তো আমার খুব খারাপ লাগছে। এখন তো মনে হয় আমার একটা জব করা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু এই শহরের মধ্যে আমাকে কেউ জব দেবে? আর এখন তো বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে মামা খালু ছাড়া কেউ কাউকে জবই দেয় না। আমার বড় ভাই একটা বড় কোম্পানিতে জব করে, ওনার সাথে কথা বলে দেখি যদি তোর কোনো একটা করা যায়। আফসানা সেই ছোটবেলা থেকেই আমার বন্ধু। আমরা দুইজন ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। দুজনে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসি। বাসায় আস্তে আস্তে, আপু তোমার কি হয়েছে? তোমাকে কতগুলো কল করা হয়েছে, কিন্তু তুমি তো একটা কলও ধরছো না। আর আম্মু তো খুবই চিন্তার মধ্যে আছে। তোমাকে নাকি ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি? ওসব বাদ দে, আমি নিজে থেকে ওখান থেকে চলে এসেছি। আর আমি এখন একটা জব খুঁজতেছি, কারণ আম্মুর যে পরিস্থিতি, এই পরিস্থিতি মনে হচ্ছে না রেস্টুরেন্টে কাজ বা ঠিকঠাক মতো করতে পারবে। দোকানটাও এখন আপাতত বন্ধ রাখতে হবে। হ্যাঁ, আম্মুর এমনিতেই শরীরটা ভালো নয় তো। আমাদের কথার শব্দ শুনে ভেতর থেকে আম্মু এসে বলে ওঠে, আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে এমন একটা দুঃসময় দিনটা আর আসতো না। আমি এতটাই হতভাগা যে আমি তোর স্বপ্ন পূরণটাও করতে পারছি না। আমি যে মা হয়ে তোর কিছুই পূরণ করতে আজ পর্যন্ত পারলাম না। তোর শখের কোনো জিনিসই আমি তোকে কিনে দিতে পারলাম না। এখন কিন্তু আমার তোমার প্রতি রাগ হচ্ছে। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন এসেছো? তোমাকে না বলেছি কিছুদিন রেস্ট নেওয়ার জন্য? মিমি, তুমি কি আম্মুকে মেডিসিনগুলো দিয়েছিস? আমি তো মেডিসিনগুলো সে কখন দিয়েছি, কিন্তু আম্মু তো খাচ্ছেই না, শুধু বারবার তোর কথাই বলছে। তুই কোথায় গিয়েছিস সেটা নিয়ে কথা বলছে।
এটা কিন্তু একদম ঠিক না আম্মু। তুমি যদি কথা না শোনো তাহলে কিভাবে সুস্থ হবে? কথাটা বলে আম্মুকে মেডিসিনগুলো খাইয়ে দিয়ে শোয়ার জন্য ওনার রুমে যাই। আম্মু অসুস্থ হয়ে পড়েছে, এখন এতটাই অসুস্থ যে উনি এখন নিজের রেস্টুরেন্টটাও সামলাতে পারছেন না। আসলে আমার একটা সমস্যা হয়েছে, তার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন, তাই ওনার চিকিৎসাও আমি করাতে পারছি না। এতগুলো টাকা আমি কোথায় পাবো? এর উপরে অনেকগুলো ধার দেনা হয়ে গেছে। এসব কথা ভাবছিলাম, তখনই কেউ দরজার বাইরে থেকে দেখে বলতে শুরু করলো, কি হলো? আর কতদিন অপেক্ষা করব? টাকাগুলোকে আটকে রেখে বসে থাকবে নাকি? আমার কি টাকার দরকার হয় না? তোমাদের জন্য কি আমি ঠিকমতো বাঁচতে পারবো না? তোমরা কি শুরু করেছো? বাইরে চিল্লাচিল্লির আওয়াজ শুনে ভেতর থেকে বাইরে এসে দেখি রফিক চাচা। উনি খুব বাজে একটা লোক। ওনার কাছ থেকে আম্মু টাকা নিয়েছিল 2 লক্ষ টাকা, এখন টাকাগুলোকে 4 লক্ষ বানিয়ে ফেলেছে। তাই ওই টাকার জন্য সবসময় এসে আমাদেরকে যা ইচ্ছে তাই বলে যায়। তখন আম্মু আমার পেছনে অসুস্থ শরীর নিয়ে এসে বলে, ভাই, আপনি আমাকে আরো কিছুদিন সময় দেন। আমি একটু অসুস্থ, যখন সুস্থ হব তখন আবার রেস্টুরেন্টটা খুলে যদি বেচা কেনা হয়, ওই টাকাটা আপনার আস্তে আস্তে আমি শোধ করে দিব। কি টাকা আপনি আর শোধ করবেন? এই নিয়ে তো 5 বছর হয়ে গেল, টাকা দেওয়ার কোনো নামই দেখছি না। আপনার দোকান কেনার জন্য টাকা নিয়েছেন, মেয়ের পড়াশোনার জন্য টাকা নিয়েছেন, ওই টাকা তো আমার দিচ্ছেন না। আপনি তো আমাদের পরিস্থিতি সম্পর্কে ভালো মতোই জানেন। আপনি আমাদেরকে আরো কিছুদিন সময় দেন, আমি আপনাকে কথা দিচ্ছি কিছুদিন পরেই আপনার টাকা ধীরে ধীরে শোধ করে দিব। বুড়ো লোকটা খুবই খারাপ একটা মানুষ, ওনার নজর ভালো না। মিমি সব সময় এসব দেখে অনেক কান্না করে, কারণ ওর এসব কথা শুনতে খুবই কষ্ট পায়। তখন ওই বুড়ো লোকটা আমার দিকে তাকিয়ে খারাপ নজরে বলে ওঠে, আপনাকে তো আমি বলেছি টাকা লাগলে আমি আরো দিব, শুধু আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিন। এই বুড়োর কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। আমি ভিতরে থেকে একটা ছুরি নিয়ে এসে বলি, আর যদি একবার এমন অসভ্য কথা বলেন আপনি, তাহলে কিন্তু আমি এটা দিয়ে আপনার জিভ কেটে ফেলে দেবো। ঠিক আছে, তোমরা এভাবে শুনবে না। আজকে তোমরা আমাকে অপমান করেছো, আমার কথা শোনোনি। আর 1 সপ্তাহ সময় দিচ্ছি, এই সময়ের ভিতরে যদি আমার টাকা না শোধ হয় তাহলে আমি তোমাকে তুলে নিয়ে যাব। আমি আপনাকে বলেছি এই 1 সপ্তাহের মধ্যে আপনার টাকা আমি শোধ করে দিব। বুড়ো খারাপ লোকটা ওখান থেকে চলে যায়। তখন আম্মুর চোখে পানি চলে আসে। আমি পানি মুছে বললাম, আম্মু তুমি চিন্তা করো না, আমি এই কিছুদিনের ভিতরেই একটা ভালো জব অবশ্যই খুঁজে পাবো। তুমি এসব নিয়ে একদম ভেবো না। তোদেরকে আমি ভালো কিছু দিতে পারলাম না রে মা, তোরা পারলে আমাকে ক্ষমা করে দিস। আম্মু, তুমি এভাবে বলো না। তুমি এভাবে বললে আমাদের খুব কষ্ট হয়। চলো তোমাকে রুমে নিয়ে যাই। আর আপু তো বলেছে এই কিছুদিনের মধ্যে আপু একটা ভালো চাকরি খুঁজে নেবে। আমার বিশ্বাস আছে ওর উপর। ছোট বোন আর আম্মুকে তো একটা আস্থা দিলাম, কিন্তু আমাকে ভরসা দেবে কে? চাকরি পাওয়া তো এত সোজা না। ভালো একটা চাকরি পাওয়ার জন্য অনেক কিছুই লাগে, আমার যে কিছুই নেই। এখন চাকরি পেতে হলে অনেক ঘুষ দেওয়া লাগে। আমার কাছে তো একটা টাকার কানাকড়িও নেই যে আমি ঘুষ দিয়ে চাকরি নেব। এসবই ভাবছি। মিমিকে খাবারটা দিয়ে রুমে চলে আসি, কারণ খেতে মন চাইছে না এই চিন্তার কারণেই। বাসায় আসতে আম্মু আর বাসার কাজের সবাই তো হট্টগোল হয়ে গিয়েছে যে কি হয়েছে আমার, যে যার মতো আমার সেবা করার জন্য পাগল হয়ে আছে। সবাইকে বলে উঠলাম, ইটস ওকে, আমার কোনো সমস্যা নেই, নো প্রবলেম। তোমরা তো উত্তেজিত হওয়ার কোনো বিষয় না এখানে। আমার কথা শুনে সবাই একদম স্টপ হয়ে গেছে, আর কেউ কথা বলছে না, যে যার মতো আবার কাজে চলে গেছে। তখন আম্মু আমার কাছে এসে আমার কপাল ধরে বলে ওঠে, কি হয়েছে সত্যি করে বলো তো আমার, তোর এমন অবস্থা হওয়ার পেছনের কারণটা কি? না, একটু ব্যথা পেয়েছিলাম, যাওয়ার সময় হালকা পড়ে গিয়েছিলাম। পরে আমি হসপিটালে গিয়ে এটা ঠিক করে নিয়েছি, সমস্যা নেই, এখন মোটামুটি সুস্থ আছি। আর কত কষ্ট দিবি নিজেকে? তোকে কতবার বলেছি যে নিজের একটু খেয়াল রাখ, তা তো শুনবি না। আমি আকাশকে কল করেছি, আকাশ এখন নাকি তো এয়ারপোর্টে আছে, তুই আকাশকে নিয়ে আয়। ওহ শিট, ও তো আমাকে মনে হয় অনেকগুলো কল করেছে। আমার ফোন তো সুইচ অফ হয়ে আছে, আমি তো খেয়ালই করিনি। ফোনটা খুলে দেখে আকাশ অনেকগুলো কল করেছে। এরপর ওকে কল ব্যাক করলাম। তখন কলটা ধরে ওপাশ থেকে আকাশ বলে ওঠে, শালা হারামি মাদারি, বাটপার ফালতু। আকাশ তো আমাকে গালি দিতেই যাচ্ছে। তখন ওকে বললাম, ভাই তুই একটু থাম, আমার কথা তো শোন। বিষয়টা হয়েছে গিয়ে, ও আচ্ছা বল, মেয়েটা কেমন? মেয়েটা দেখতে সুন্দর? শালা হারামি, আমি কেমন আছি সেটা জিজ্ঞেস না করে মেয়েটা কেমন আছে ওটা নিয়ে পড়ে আছিস। তোকে নিয়ে আর পারা যায় না।
তোর মতো আমি রোবট নাকি যে একটা নিয়ে পড়ে থাকবো? আমার এগুলোর মধ্যে নেই ভাই। আমার সুন্দরী মেয়ে হলে ভালো লাগে, আর যদি মনের মতো হয় তাহলে তো তোকে বিয়ে করে আমার করে রাখবো। ওসব কথা বাদ দে, আমি গাড়ি নিয়ে আসি, তুই আর 10 মিনিট ওয়েট কর। এখান থেকে যেতে সময় লাগবে না। আমি গাড়িটা বের করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিট পর এয়ারপোর্টের সামনে আসলাম। তখনই দেখলাম আকাশ লাগেজপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে ওঠে, বন্ধু, লন্ডনে তোকে ছাড়া ভালো লাগে না। তুই তো চলে এসেছিস, কি আর করব, আমিও চলে এসেছি। এখন চল বাসায় নিয়ে যা। বাসায় গিয়ে আন্টির সাথে কথা বলে এরপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। আচ্ছা বন্ধু, বল মেয়েটা দেখতে কেমন ছিল? দেখতে কেমন ছিল তা আমি মেয়েটার দিকে তাকিয়ে খেয়াল করিনি, কিন্তু প্রথম যখন আমার চোখ বন্ধ হয়ে আসছিল তখন ওর চোখ দুটো দেখছিলাম। হরিণের মতো চোখগুলো, অনেকটা সুন্দর। এরপরে এতটাও ওর চাউনিতে তাকায়নি যে ভালোভাবে। তোর ফিলিংসটা শুনে তো আমার কাছে মনে হচ্ছে মেয়েটা ক্যাটেরিনার থেকেও অনেক সুন্দর হবে। তোর প্লেগেরই এখন পাতে, চল আমরা এখন বাসায় যাই। তুই অনেক দূর থেকে এসেছিস, তোর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা অনেকটা জরুরি। আচ্ছা ওসব কথা বাদ দে, এখন বল অফিসের কাজ কেমন চলছে? আর আমার বাবা বলেছে তোকে নাকি একটা ডিল পাঠিয়েছে হ্যান্ড ওভার করার জন্য। ইউএসএ থেকে নাকি একটা পার্টি এসেছে 1,500 কোটি টাকার। ওদের সাথে তো মিটিং ছিল, কিন্তু আমি তো যেতে পারিনি, অসুস্থ হয়ে গিয়েছিলাম। পরে আমার ম্যানেজার ঈশান বলেছে সব হ্যান্ড ওভার করবে, তাই ওকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। আগামীকালকে তোকে নিয়ে ভাবছি অফিসে যাবো। তা আগামীকালকে দেখা যাবে। এখন অনেক রাত হয়ে গেছে, চল বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে দুই বন্ধু আড্ডা দিই। আর আমি কিন্তু তোর পছন্দের ড্রিঙ্কসগুলো নিয়ে এসেছি। বাসায় আছে, কিন্তু কম আছে, নিয়ে এসেছে। ভালো হয়েছে, মাঝে মাঝে দুঃখগুলো মনে থেকে বিদায় নেওয়ার জন্য এটাই আমার সম্বল। না বন্ধু, এটা তো আমি তোমাকে সব সময় খেতে দিব না, শুধু চিল করার সময়। আর না, আর তুমি যদি সব সময় খেতে থাকো তাহলে তো তোমার লিভার কিডনি যা আছে সব কিছুই চলে যাবে। আর আমি বেঁচে থাকতে এমনটা কখনোই হতে পারে না। কথা বলতে বলতে বাসায় চলে আসি। বাসায় আসতেই, আরে বাবা, আকাশ তুমি এসে গেছো? আর বলো না, ওর কি অবস্থা হয়েছে দেখেছো? ওকে তো কিছু বললেই শোনে না। আর আন্টি শোনেন না, এখন থেকে আস্তে আস্তে সব শুনবে। আমি চলে এসেছি, ওকে শুনতে হবে। না শুনলে ওকে এমন মাইট দেব না যে একদম চাঁদে পাঠিয়ে দিব। তোমার বন্ধুকে একটু বোঝাও, আমার বয়স হয়েছে এখন। আমার তো ইচ্ছে জাগে যে ওর বউ থাকবে, আমার কিছু করা আর লাগবে না। ওর বউ পুরো সংসারটা সামলাবে। আমার বয়স হয়েছে এখন, কি আমার এই বয়সে এখন সব করা সম্ভব বলো? আমি তো এখন আমার নাতি নাতনিদের নিয়ে খেলা করার বয়স। আম্মু তুমি আবার শুরু হয়ে গেছো? ও এসেছে মাত্র, এখন রেস্ট করবে, ওকে এসব বলছো কেন? আন্টি তো ঠিক কথাই বলেছে। তুই এভাবে থাকিস কেন দেবদাস হয়ে? কি সারা জীবনটা কাটিয়ে দিবি নাকি? আন্টির কোনো ইচ্ছে কি তুই রাখবি না? আন্টি তো বয়স হয়েছে। আন্টি তো ঠিক কথাই বলেছে, তুই আন্টির কথা শুনিস না কেন? আমি কিছু জানি না, আমিও আন্টির কথাই একমত। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আগে রুমে আয়, পরে কথা বলছি। নিলয়ের রুমে এসে দেখি সেই পুরনো স্মৃতিগুলো নিয়ে এখনো পড়ে আছে। সামনে ওর গিটারটা দেখলাম, গিটারটা হাতে ধরে বলে উঠলাম, বন্ধু তোকে একটা কথা বলি, পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে থাকিস না। জীবনটা এইভাবে শেষ করে দিস না বন্ধু। জীবনে যা ঘটে গেছে তা নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই। মনে কর ওই জিনিসগুলো কখনো ঘটেনি। সবকিছু ভুলে যাওয়া যায় না রে বন্ধু, কিছু কিছু জিনিস মনে রাখতে হয়। সবকিছু যদি ভুলে যাই তাহলে ভালোবাসা নামক কথাটাই দুনিয়া থেকে উঠে চলে যাবে। তাই বলে যে তুই নিজেকে এভাবে কষ্ট দিবি সেই কথাটা আমি কিভাবে মানতে পারি বল? এটা তো আমার চোখে দেখা যাচ্ছে না। তোকে কে বলেছে আমি খারাপ আছি? আমি এই তো দেখ বিন্দাস আছি। এসব বলে তুই আন্টিকে বোকা বানাতে পারবি, তুই সবার চোখে নিজেকে আড়াল করে রাখতে পারবি, কিন্তু আমার কাছে না। আমি তোকে বলেছি এগুলো থেকে তুই বের হয়ে আয়। এসব কথা বাদ দে, তুই এখন অনেকদিন পর দেশে এসেছিস। এখন চল আমরা ছাদে গিয়ে একটু গল্প করি। আমি আর আকাশ ছাদে চলে গেলাম। দুজনে ওখানে বসে চা খাচ্ছি আর গল্প করছি। লন্ডনের ঘোরাঘুরি বিষয় নিয়ে শেয়ার করছে। হাজারটা দুশ্চিন্তা নিয়ে শুয়ে আছি, কি করব বুঝে উঠতে পারছি না। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। হাতের ফোনের স্ক্রিনে তাকিয়ে আফসানার কল করেছে। কলটা রিসিভ করতেই বলে ওঠে, দোস্ত, তোর জন্য ভালো একটা চাকরির অফার এসেছে,
তুই যদি চাকরি করতে পারিস, কিন্তু তোকে নিবে কিনা তা জানি না, কিন্তু ইন্টারভিউটা দিতে পারিস। তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না, তুই আমাকে আসলে বিষয়টা ঠিকঠাকভাবে বুঝিয়ে বল। আর কিসের চাকরি আর কোথায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কে ইন্ডাস্ট্রিজ আছে না, ওই গ্রুপের মধ্যে যেখানে আমার বড় ভাই জব করে, ওইখানে আমি ভাইকে বলেছিলাম যে তোর কথা, তখন ভাইয়া তোর জন্য একটা জব খুঁজে দেখেছে। মূলত ওইখানে একজন পার্সোনাল পিএ লাগবে, আর আমার ভাই তো ওনার দীর্ঘ অনেক বছরের ম্যানেজার হিসেবে আছেন, তাই আমার ভাই একটু তোর কথা সুপারিশ করে বলেছে, তাই উনি তোকে দেখা করার জন্য বলেছে। আশা করি আমার ভাই যেহেতু তোর কথা বলেছে, তাহলে চাকরিটা নিশ্চিত ভেবে নে। তুই এখানে অনেকে ইন্টারভিউ দেওয়ার জন্য আগামীকালকে যাবে, আশা করি তোরটাই অ্যাপ্রুভাল হবে, কারণ আমি তোর ট্যালেন্ট সম্পর্কে ভালোভাবে জানি, তুই কেমন কলেজ লাইফে ছিলি, তাই আশা করি আমি জানি তুই চাকরিটা পাবি, অন্য কেউ আর পাক বা না পাক, কিন্তু তোর কপালে জব অবশ্যই আছে। আফসানার মুখের কথা শুনে মুহূর্তে যেন আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি যেন একটু স্থির হয়ে ভালো মতো একটা অবস্থায় আসলাম। এত সময় দুশ্চিন্তার আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে আমি কি করব, কোথায় যাব। এখন মনে হচ্ছে কোনো একটা আশার আলো আমি খুঁজে পেয়েছি। প্রয়োজন হলে হাত পা ধরে হলেও আমি একটা জবের ম্যানেজ করেই নিব। ওখানে গেলে আগে তো ভিতরে প্রবেশ করতে হবে, কিন্তু অন্যান্য অফিসে তো আমাকে ঢুকতে দেওয়া হয়নি, এখনও তো হয়তো বা আমাকে ঢুকতে দেওয়া হবে না। আকাশের সাথে আরও কিছু সময় আড্ডা দিয়ে দুজনে রুমে এসে শুয়ে পড়ি, কারণ অনেক রাত ধরে আমরা আড্ডা দিয়েছিলাম। সকালবেলা দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা সেরে অফিসে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। তখনই পেছন থেকে আকাশ ডেকে বলে, কি রে, এত তাড়াহুড়ো করে যাচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি। আসলে 10টার দিকে একটা মিটিং আছে, মিটিংটা সেরে ফেলতে হবে। ইউএস থেকে কিছু লোক আসে। আব্বু যে লোকগুলোর কথা বলেছে সেই লোকেরা আসছে নাকি? তারা এসেছে, তাদের সাথে ডিল করেছে ঈশান। বিষয়টা আমি শুনেছি, ওদের ডিলটা পছন্দ হয়েছে, তাই আমার সাথে বলেছে আগামীকালকে মিট করবে। আজকে অন্য কেউ এসেছে, এর জন্য বের করে এরপর একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজতে হবে, কারণ কিছু কাজ আমার একা দ্বারা সম্ভব হচ্ছে না, ওকে দিয়ে করিয়ে নেব। কি প্রয়োজন, একটা বউ হলেই তো হয়। তোর মুখে কিছুই আটকায় না, চুপ কর, এখন চল। কথাটা বলে গাড়িটা নিজের মনে চালাতে লাগলাম। গতকাল রাতে বৃষ্টি পড়ে পুরো রাস্তাটা কাদা হয়ে গেছে, মেইন রোডের মধ্যে পানি জমে আছে, কিন্তু আমার গাড়ির চাকাটা নিজের গন্তব্যস্থানে চলতেছে। ও শিট, এমনি অনেক দেরি হয়ে গেছে, কি করব বুঝে উঠতে পারছি না। নতুন যে সাদা জামাটা আছে, সাদা জামাটাই পরে যেতে হবে মনে হয়। যে ভাবা সেই কাজ, সাদা জামাটা পরে যাচ্ছি। আবার ভয়ে ভয়েও যাচ্ছি, যেভাবে রাস্তায় গতকাল বৃষ্টি পড়ে কাদা হয়েছে, ওই বৃষ্টির পানি আবার গায়ে না পড়ে এসে পড়ে। রাস্তার এক পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, সামনে একটা রিক্সা দেখতে পেলাম। ভাবলাম রিক্সার সামনে যাই। যখনই আমি রাস্তা পার হব, দেখলাম একটা গাড়ি আসছে। আমি একটু পাশে দাঁড়ালাম, কিন্তু আমার সামনেই যে কাদা মাখা আমি নিজেও জানি না। তখনই গাড়িটা এসে কাটার মধ্যে পড়ে চাকাটা ঠেলে দেয়, আর ওই কাদা মুখে সবগুলো এসে আমার জামার মধ্যে এসে পড়ে যায়। এই, আপনি এটা কি করলেন? আপনি কি চোখে দেখেন না নাকি? ইডিয়েট, আপনার সাহস কি করে হয়? কি রে, কি করেছিস তুই মেয়েটার সাথে? জামাটা পুরোটাই একদম নোংরা করে দিয়েছিস। আমি অবশ্য খেয়াল করিনি, দাঁড়া একটু আসে। গাড়িটা থামিয়ে কথাটা বললাম আকাশকে। আমার কথা শুনে সানগ্লাস পরা একটা লোক গাড়ি থেকে নেমে আমার কাছে আসছে। আজকে আমার ইন্টারভিউ দেওয়ার কথা, কিন্তু লোকটা আমার ফাইলস সবকিছু একদম কাদায় নষ্ট করে ফেলেছে। আমার পোশাক আশাকগুলোও নষ্ট করে ফেলেছে। আমার তো মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। লোকটা আমার কাছে আসতেই আমি ওনাকে চড় বসে দিই। আপনার জন্য আমার আজকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। মেয়েটার কাছে গিয়ে আমি সরি বলবো, তার আগে মেয়েটা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মেয়েটাকে একটা দিব, তখনই মেয়েটার চোখ দুটো বন্ধ করে নেয়। আমি ভালো করে খেয়াল করে দেখি মেয়েটা অন্য কেউ নয়, যেদিন আমাকে যে বাঁচিয়েছিল সেই মেয়েটাই। ছেলেটা আমার গালে হাত তুলবে এই ভয়ে আমি চোখ দুটো বন্ধ করে ফেলেছি। তখনই দেখলাম ছেলেটা কিছু করলো না। আমি চোখ খুলে তাকাতেই ছেলেটা বলে ওঠে, আমি কখনো মেয়েদের গায়ে হাত তুলি না, আর কখনো কাউকে কিছু জাস্টিফাই করার আগে কিছু বলবেন না, আর আপনি তো সোজা আমার গায়ে হাত তুলে ফেলেছেন। ছেলেটাকে ভালোভাবে তাকিয়ে দেখি ছেলেটা অন্য আর কেউ নয়, ওই দিন যে ছেলেটাকে আমি বাঁচিয়েছিলাম অ্যাক্সিডেন্টের হাত থেকে, ওই ছেলেটাই সে। বাহ, কেমন এক পরিস্থিতি!
সেদিন আমি আপনাকে বাঁচিয়েছি, কিন্তু আজকে আপনি আমার এত বড় একটা ক্ষতি করে ফেললেন। মেয়েটার কথা ঠিক বুঝতে পারলাম না। একটু কাদা পানি তো গায়ে পড়েছে, তার জন্য এভাবে কান্না করে বলার কি প্রয়োজন? আর এমন কি ক্ষতি করে ফেলেছি যার জন্য মেয়েটা আমাকে এভাবে করুণ করুণ মুখে বলতেছে? আমাদের এসব দেখে আকাশ সামনে এসে বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি আপু, আমরা যা করেছি আসলে একদমই উচিত হয়নি। ও আসলে খেয়াল করেনি, যদি দেখতো তাহলে অবশ্যই আসতে চালিয়ে যেত। আপনার এমন কি ক্ষতি হয়েছে যার জন্য আপনি কান্না করছেন? আজকে আমার ইন্টারভিউ দেওয়ার কথা, কিন্তু আপনার জন্য আমার আজকে ইন্টারভিউ দেওয়া আর হলো না। আপনারা আমার মতো আমার কত বড় ক্ষতি করে ফেলেছেন, আপনারা নিজেরাও সেটা জানেন না। কথাটা বলে আমি কান্নায় ভেঙে পড়ি। তখনই পাশে থাকা ছেলেটা বলে ওঠে, দেখি আপনি কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন? আকাশ কথাটা বলে মেয়েটার কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে পড়ে দেখে, এরপর হেসে বলে ওঠে, আপনার কান্না করার প্রয়োজন নেই। আপনি যেখানে জব করার জন্য যাচ্ছেন, আপনার ওখানে আর যাওয়ার প্রয়োজন নেই। আমি আপনার কথা ঠিক কিছু বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাচ্ছেন? আমি আপনাকে এটাই বলে যাচ্ছি, আপনি যে অফিসে যাচ্ছেন এবং কি যে আরকে কোম্পানি কথা এখানে লেখা আছে, সেই আরকে কোম্পানির এমডি এই যে আপনার সামনে, ইনি হচ্ছেন ওই কোম্পানির ওনার। তার মানে আমি যে ছেলেটাকে থাপ্পড় মেরেছি এবং এমনকি আমি যাকে একটু আগেই মেরেছি আর যাকে আমি সাহায্য করেছি, সে হচ্ছে আর কে কোম্পানি ইন্ডাস্ট্রির মালিক। আমি তো একদমই বেক্কেল হয়ে গেলাম। ওনাকে এত বড় কথাগুলো বলে ফেললাম, কিন্তু উনি এত অল্প বয়সে যে এত কিছু, ওনার কে জানবে? মনে তো হয় উনি বয়সে আমার থেকেও ছোট হবেন। আসলে সরি, আমি বুঝতে পারিনি। আসলে আমার চাকরিটা খুবই প্রয়োজন ছিল, তাই আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। এরপরে আপনি এমন অবস্থা করেছেন যে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, তার জন্য আমি আসলে দুঃখিত। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মনে মনে তুমি কি ভেবেছো? আমাকে থাপ্পড় মেরেছো, এটা আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? না, ছেড়ে দেব না। তুমি আমার সাহায্য করেছো, আমি তোমার সাহায্য করব, কিন্তু তুমি আমাকে ভরা রাস্তার মধ্যে সবার সামনে থাপ্পড় মেরেছো, আর আমি তোমাকে ছেড়ে দেব? না, এটা কখনই হয় না। কখনো ছাড় দেওয়ার পাত্র আমি না। তুমি আমাকে থাপ্পড় মেরেছো, তার প্রতিশোধ তো আমি তোমার কাছ থেকে নিবই। কি হলো? আপনি আবার কি ভাবছেন? আপনার কাছে তো আমি তার জন্য ক্ষমা চেয়েছি, তাই না? আপনি আবার আমার পুরো কথাটা না শুনে উনি বলে উঠলেন, আগামীকাল থেকে আপনি জয়েন হতে পারেন, আপনার জব হয়ে গেছে, আপনি এখন থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথাটা বলে আমি ওখান থেকে সোজা গাড়িতে উঠে পড়ি। কিছুক্ষণ পর আকাশ এসে হাসতে হাসতে বলে ওঠে, বন্ধু, ভাবতে পারছি না, একটা মেয়ে তোকে থাপ্পড় মেরেছে, তার থেকে অবাক করার বিষয় তুই মেয়েটার সামনে কোনো একটা কথাও বলতে পারলি না। ভেজা বিড়ালের মতো একদম দাঁড়িয়েছিলে। আমি মনে করি মেয়েটাই তোকে পারবে যে শাসন করার জন্য। মেয়েটা কিন্তু দেখতে হেব্বি, একদম কিউটের ডিব্বা, যে কোনো ছেলে দেখলে ওর প্রেমে পড়ে যাবে। আসলে আকাশ যা বলেছে তা ঠিক। মেয়েটাকে দেখলে এমন কোনো ছেলে নেই যে ওর প্রেমে পড়বে না, এবং কি মেয়েটাকে দেখলে যে কোনো ছেলে ক্রাশ খেয়ে যাবে। আসলে মেয়েটাকে দেখলে যে কোনো ছেলেই পাগল হয়ে যাবে। আকাশের কথার উত্তর দিয়ে বললাম, আমিও মেয়েটাকে দেখে নেব। ও কি ভেবেছে আমাকে থাপ্পড় মেরে পার পেয়ে যাবে? ওকে আমি বোঝাবো যে নিলয় চৌধুরী কি কি করতে পারে। বন্ধু, তুই আবার দেখিস ওকে শাস্তি দিতে গিয়ে নিজে না আবার ওর প্রেমে পড়ে হাবুডুবু খাস। ঠিক আছে, দেখা যাবে। কথাটা বলে আমি গাড়িটা অফিসের দিকে নিয়ে যেতে লাগলাম। কিছুক্ষণ পর অফিসে চলে আসলাম, কারণ কিছুক্ষণ পরে মিটিং করতে হবে। প্রথমে একটু বিরক্ত লাগছিল, পরে মনটা ভালো হয়ে গেছে। যেহেতু চাকরিটা পেয়েছি, তাই সব কিছু ঠিক করতে পারবো। মনের অজান্তেই মুখের মধ্যে হাসি ফুটে ওঠে। তখনই হাসি মাখার মুখটা নিয়ে বাসায় প্রবেশ করতেই ছোট বোন মিমি দেখে বলে ওঠে, কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিজের আবার মাথা খারাপ হবে কিভাবে? ও হাসছে মানে বুঝলাম না, দাঁড়া আমি আসছি। তুইও না কি বলতেছিস? আসলে আমি চাকরিটা পেয়ে গেছি, ওই খুশিতেই হাসতেছি। আর তুই না আবার কি ভাবতেছিস? আম্মু চাকরির কথাটা শুনে আমাকে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ছোট বোন খুশিতে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আপু, তাহলে আমাদের আর কষ্ট রইল না বল। আর তুই কোথায় জব পেয়েছিস? তোর জবটা কিসের? আর কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আছে না, ওই যে উনি, যাকে আমি একদিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম। উনি একদিন অ্যাক্সিডেন্টে পড়েছিলেন, আমি ওনাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছিলাম। ওই সুবাদেই উনি আমাকে ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। ওইখানে তো স্যালারি সবাই খুব ভালোই, সর্বনিম্ন শুনেছি যে
ওখানে নাকি 1 লাখ টাকা স্যালারি, কিন্তু আমার স্যালারির কোনো কথা উনি বলেননি। উনি শুধু বলেছেন আমাকে মেল করে পাঠিয়ে দেবেন সব কিছু, আর বলেছে আগামীকাল থেকে অফিসে জয়েন করার জন্য। আর যাই বলিস না কেন আপু, তুই যেহেতু জবটা পেয়েছিস এখন কিন্তু আমাদের ট্রিট দিতে হবে, একদম একদম ভুলবি না। আরে খাওয়াবো, এত চিন্তা করিস কেন? তবে তোদের সবাইকে আমি খাওয়াবো। এখন চল বাসায় গিয়ে কিছু খেতে হবে, সারাদিন তো কিছু খাইনি, ক্ষুধা লেগেছে অনেক। সেটা বুঝলাম, কিন্তু তোর গায়ের জামা এমন নোংরা হলো কি করে? আর এমন অবস্থা করে এসেছিস কোথা থেকে? আগে তো এমন দেখিনি। দেখেছিলাম তো পোশাকটা ভালোই, কিন্তু এখন না দেখছি এটা নোংরা হয়ে গেছে। কোথাও পড়ে গেছিস নাকি? না, আসলে বিষয়টা হয়েছে কি, আম্মুকে আমি সব কথাই বলি। তারপর সবটা শুনেই আম্মু বলে ওঠে, তুই কিন্তু কাজটা একদমই মোটে ভালো করিসনি। ছেলেটার গায়ে হাত না তুলতেও তো পারতিস। সে যেই হোক না কেন, ইচ্ছাকৃতভাবে কেউ তো আর কারো ক্ষতি করতে চায় না। আচ্ছা, এটা তোর কাছে এসে তো ক্ষমা চাওয়ার জন্য এসেছিল। যদি চলে যেত তাহলে তুই কি করতে পারতি? ছেলেটা ভালো বলে তোর কাছে এসেছিল, তুই থাপ্পড় মেরেছিস, কিন্তু তারপরও ছেলেটা তোকে কিছু করেনি। তাহলে বোঝ না ছেলেটা কতটা ভালো। আগামীকালকে ছেলেটার কাছে গিয়ে প্রথমে তুই ক্ষমা চাইবি তোর এসব কারণে। হ্যাঁ বুঝেছি, কিন্তু আমি ওনার কাছে ক্ষমা চেয়েছি, উনি আমাকে বলেছে মাফ করে দিয়েছে। এটা হয়তো তুই ওকে বা চেয়েছিলি, তাইও এমন কিছু মনে করেনি, কিন্তু মনের ভিতরে অনেকটা কষ্ট পেয়েছে, কারণ তুই রাস্তার মাঝখানে ওকে থাপড় মেরেছিস। আসমানের আশপাশের লোকরা তো ওকে দেখেছে, তাই ওর একটু খারাপ লাগবে। এটাই স্বাভাবিক। তুই ওর কাছে গিয়ে ক্ষমা চাইবি নিবি। একটা কাজ করিস, তুই আগামীকালকে যাওয়ার সময় ওর জন্য হালুয়া রান্না করে নিয়ে যাস। ঠিক আছে আম্মু, আমি আগামীকালকে ওনার জন্য হালুয়া রান্না করে নিয়ে যাব, কিন্তু উনি যে বদমেজাজি মানুষ, আর উনি সব খাবে নাকি তাও জানি না। তুমি যেহেতু বলেছো তাহলে রান্না করে নিয়ে যাবো। সব কাজ শেষ দিয়ে এসে আসার সময় তখন পেছন থেকে ঈশান বলে ওঠে, স্যার, আসলে বিষয়টা হয়েছে কি, আমি আপনাকে একটা মেয়ের কথা বলেছিলাম, সেই মেয়েটাকে আপনি কি আজকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছেন? আমি আসলে ওই মেয়েটাকে তো ডাকিনি, কিন্তু আমি অন্য একটা মেয়েকে আমার অফিসে নিয়োগ দিয়ে দিয়েছি। কথাটা বলে আমি গাড়িতে উঠে যাই। স্যার, আমি যে মেয়েটাকে বলেছিলাম ওই মেয়েটা কিন্তু খুবই অসহায়, আর আমার বোনেরও বান্ধবী, তাই বলছিলাম যদি একটু দেখতেন। তুমি কার কথা বলছো বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি একজনকে নিয়োগ দিয়ে দিয়েছি, সে আমারই অফিসে আসার কথা। তোমার কাছে কি মেয়েটা পেক আছে? থাকবে না কেন, কারণ মেয়েটাকে তো আমি প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, আর মেয়েটাই হবে আমার মনের রানী। আপনি যদি চাকরি নাও দেন, আমি নীলাকে আমার করে নিব। কি হলো মিস্টার ঈশান, কি ভাবছেন আপনি যে কথাটা আপনার কানে যাচ্ছে না? আমি আসলে অন্য কাজের মধ্যে ধ্যান দিয়ে দিয়েছি। এই যে মেয়েটার পিকে দেখে চিন্তার ভুল হলো না, কারণ যে মেয়েটা আমাকে ওই দিন বাঁচিয়েছিল আর সেদিন ঝগড়া হয়েছিল এই মেয়েটা, আর অন্য কেউ না, একজনই। ওনাকে আমি চাকরি দিয়ে দিয়েছি, তোমার চিন্তা করা লাগবে না। আমি গেলাম, আর সবকিছু হ্যান্ড ওভার করে আমাকে মেল করে পাঠিয়ে দিও। ও আচ্ছা, তাহলে মেয়েটার সাথে স্যারের মনে হয় দেখা হয়েছে ওই সময়। আমার কথা অনুযায়ী মনে হয় স্যার ওকে একটা জব দিয়েছে। যাই হোক, ভালোই হয়েছে। অফিসে আসবে তাহলে ইমপ্রেস করতে পারবো, কারণ ওকে তো আমি ভালোবেসে ফেলেছি। আকাশ অফিসের মিটিং শেষে ওর বাসায় চলে যায়, আমি আমার দিকে যাওয়া ধরলাম। একটু সময় পর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলে, বাবা খাবারটা বেড়ে রেখেছি, খেয়ে নে। খাবার এখন ইচ্ছে নেই, আমি রুমে গেলাম, আমার অনেক ঘুমাতে হবে। কথাটা বলে ওপরে চলে গেলাম। গিয়ে দরজাটা বন্ধ করে বালিশের মধ্যে মুখ গুজে কান্নায় ভেঙে পড়লাম, কারণ আজকে নীলার সাথে যা হয়েছে আমার অতীতের মধ্যে সেই ঘটনাটাই যে ঘটে গেছে, তাই কথাটা আর কি করে আমি ভুলতে পারি। কথাটা মনে পড়তে এক বুক কষ্ট নিয়ে চোখে কান্নায় ভেঙে পড়ে নিজেকে যেন আর সামলাতে পারছি না। আপনারা তো আমার অতীত সম্পর্কে কিছু জানেন না, আপনাদেরকে আমার ফ্ল্যাশব্যাকে আমার অতীত সম্পর্কে বলে দিই। সবেমাত্র ইন্টার শেষ করলাম, নতুন কলেজে জয়েন হলাম, তখন একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটা কাদায় পড়ে যায়। ঠিক তখনই মেয়েটা আমাকে থাপ্পড় দিয়ে বলে ওঠে, চোখে দেখতে পান না নাকি? 4টা চোখ থাকা সত্ত্বেও অন্ধের মতো হাঁটো কেন? তোমার কি আর আক্কেল জ্ঞান নেই যে কোনো রাস্তা দিয়ে হাঁটছো আর কিভাবে হাঁটছো তা দেখে চলতে পারো না? সরি আন্টি, আমি আসলে খেয়াল করিনি আপনার দিকে। আমি মাথা নিচু করে হাঁটি তো, তাই আমি কারো দিকে তাকাই না, আর আমি খুবই ভালো ছেলে। কি বললি তুই? আমি আন্টি? ভালো করে আমার দিকে তাকিয়ে বল। দুঃখিত, আমি মেয়ে মানুষের দিকে তাকাই না। কথাটা বলে
আমি ওনার থেকে সরে যেতে লাগলাম। দেখলাম পেছন ফেলে উনি তো রেগে ফায়ার হয়ে আছে। তখন আকাশ হাসাহাসি করে বলে ওঠে, বন্ধু তুই তাহলে মেয়েটাকে রাগিয়ে দিচ্ছিস? আমাদের ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে এই শ্রাবণী। ওকে পাওয়ার জন্য কত ছেলের যে দেওয়ানা হয়ে আছে তার কোনো হিসাব নেই। ও তো জানেই না এই নিলয় চৌধুরী কি জিনিস। তাই তো আমি প্রথম ভার্সিটিতে এসে তোদের সাথে বাজি ধরেছি যে মেয়েটাকে আমি আজকে সারাদিন চালাবো। তোর সাথে বাজি ধরে আর কতজন জিতেছে ভাই? আমি জানি তুই একটা জিনিস। তোর সাথে যেহেতু বাজি ধরেছি শ্রাবণীকে আমার প্রেমে ফেলবো, তাই করবো, শুধু তুই দেখে যা। বন্ধু আমার মনে হয় না তুই তা করতে পারবি, কারণ আমার কাছে যা মনে হচ্ছে তোর এতে সম্ভব না। কারণ শ্রাবণী আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে এবং কি ও খুবই মেধাবী স্টুডেন্ট। ওকে পটানো এতটাও সহজ না। ও কোনো ছেলেকে পাত্তাই দেয় না। দেখছিস না কি করেছে? তোকে জ্বালাতে পেরেছিস, অন্য কিছু করতে পারিসনি। আমি তোকে বলছি তুই কিন্তু হারবি। এই নিলয় চৌধুরী কখনো বাজিতে হারতে শিখিনি, তুই শুধু দেখে যা আমি কি করি। ওই সময় হোস্টেল থেকে পড়াশোনা করতাম। আমি হোস্টেলে চলে আসি, আগামীকালকে আবার ভার্সিটিতে যাই। ভার্সিটিতে গিয়ে দেখি শ্রাবণী ক্যাম্পাসের মধ্যে একটা বই নিয়ে পড়ছে। ওর পাশে গিয়ে আমি বসলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসলে একটা বিষয় আমি বুঝতেছি না, আমাকে কি বিষয়টা বুঝিয়ে দেওয়া যায়? এই ছেলে, তোমার সমস্যা কি? তুমি যবে থেকে এসেছো তবে থেকে দেখছি তুমি আমাকে কখনো আন্টি বলছো, কখনো ম্যাডাম বলছো। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার আন্টি বা ম্যাডাম মনে হয়? ও সরি, আসলে আমি মেয়ে মানুষের দিকে তাকাই না তো ঠিকভাবে, আর আপনি তো আমার সিনিয়র, তাই আর কি বলি। আচ্ছা এখন থেকে না হয় আপু বলেই ডাকবো, বড় আপু। তাই না হলে তাহলে তো ভালোই হবে, তাই না? তুমি তো সব কিছুই যেন কোনো তাল বাহানা করছো। এখন তো বোঝা যাচ্ছে তুমি এত সময় ধরে আমার সাথে নাটক করে যাচ্ছ। আমি তোমার থেকে সিনিয়র, হ্যাঁ তোমার থেকে 3 বছরের সিনিয়র, আর তুমি আমার জুনিয়র, তাই তুমি আমাকে আপু করে বলবে, এটা ঠিক। তাই বলে তুমি আমাকে আন্টি ম্যাডাম এসব কি? তাই এখন থেকে তুমি আমাকে শুধু শ্রাবণী আর তুমি করেই ডাকবে। যদি উল্টাপাল্টা কোনো কিছু ডেকেছো, আপু ডেকেছো, তাহলে কিন্তু তোমার আমি মাথা ফাটিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেন্ড। আমি ছেলে মানুষটাকে তো বন্ধু বানাই না, কিন্তু তোমাকে দেখে মনে হয়েছে তুমি একটু ভালো, তাই বানাতে পারি। কিন্তু হ্যাঁ, যদি একটু উল্টোপাল্টা করো না, তাহলে কিন্তু এমন মায়ের দেব, একদম হসপিটালে পাঠিয়ে দিব। আরে আমি এমন ছেড়ে না, আমি এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি, এমন কাউকে চিনি না আমি। আমার একটা বন্ধু আছে, সুবিধায় আমি এখানে এসেছি, তাই আপনি যেভাবে বলছেন। আচ্ছা যাই হোক আন্টি, ও না সরি ম্যাডাম, ও ভুল হয়ে গেছে, আপু। তবে রে দাঁড়া, তোর ভুল আমি দেখাচ্ছি। কথাটা বলে শ্রাবণী আমাকে মারার জন্য তেড়ে আসে। তখনই কিসি থেকে ধাক্কা খেয়ে আমার গায়ের উপর পড়ে যায়। ওর ঠোঁটো আমার ঠোঁটের সাথে মিশে যায়, আর আমার সানগ্লাসটা নিচে পড়ে যায়। আমি তো শ্রাবণীকে শক্ত করে জড়িয়ে ধরে থাকি। শ্রাবণী কোনো রকমে আউজ থেকে আমার ঠোঁট সরিয়ে আমার গা থেকে উঠে পড়ে। তুমি এটা কি করলে? আমি করেছি বরঞ্চ আপনিই করেছেন। একটা নির্লজ্জর মতো নিষ্পাপ ছেলের উপর নির্যাতন করেছেন, এটা কোনোভাবেই মানা যায় না। আমি এটা মানতে পারছি না। যা বাবা, যে কথাগুলো আমি বলবো সে কথাগুলো আমাকে শুনিয়ে যাচ্ছে সে। আমি সহজ সরল একজন মানুষ বলে আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন না। আমি আপনাকে বন্ধু বানিয়েছিলাম, তাই বলে আপনি আমার সাথে এমন করবেন? যা বাবা, ছেলেটা দেখলাম আর নাই করে দিল। এমন কি ছেলে রে বাবা, বাট ওর এমন বাচ্চামাগুলো তো আমার বেশ ভালোই লেগেছে। নিজের অজান্তে কখন যে ওর প্রেমে পড়ে গেছে নিজেও জানি না। আচ্ছা বাবা সরি, আমি তোমার গায়ে পড়ছি তার জন্য। এভাবে আমার সাথে শ্রাবণীর সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। এভাবে যেতে যেতে আমাদের ফাইনাল এক্সামের দিন চলে আসে। তখনই হঠাৎ শ্রাবণী আমাকে এসে বলে ওঠে, নিলয় আমাদের তো আজকে এক্সাম শেষ হলো, কিন্তু তোমাকে আমি একটা কথা এতদিন ধরে বলবো বলে বলছি না, কারণ আমরা এখন পড়াশোনা নিয়ে বিজি আছি, আর আমি চাই না এর মধ্যেই তোমাকে এমন কিছু বলে আমি ঝামেলার মধ্যে পড়ে যাই। শ্রাবণী বলো, সমস্যা নেই, তুমি কি এমন বলতে চাও? তখন সবাই দাঁড়িয়েছিল। শ্রাবণী সবার সামনে বলে ওঠে, নিলয়, এই 1 বছর তোমার সাথে থাকতে থাকতে কবে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই আমি নিজেও জানি না। আমি তোমাকে প্রথম দেখায় খুবই বাচ্চা মনে করেছিলাম, কিন্তু তোমার এই বাচ্চামিগুলোই আমার কাছে ধীরে ধীরে ভালো লাগা কাজ করতে শুরু করে। এখন একটা সময় চলে এসেছে যে আমি যদি তোমাকে না দেখি তাহলে আমি তোমাকে ছাড়া আর মনে হয় বাঁচতেই পারবো না।
নিলয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার অজান্তেই। আমি তোমাকে অনেক অনেক বড্ড বড্ড বেশি ভালোবাসি নিলয়। আমি এই সবার সামনে বলছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে আমার ভালোবাসাটা তোমার করে নাও, আমাকে তোমার করে নিজের আপন করে তোমার এই বুকে ঠাঁই দাও। শ্রাবণীর কথা শুনে বাকি সবাই হা হা করে হেসে ওঠে, কারণ ওরা যা ভাবছে তা আমার আর অজানা না। তখনই আকাশ হেসে বলে ওঠে, শ্রাবণী, তুই বড্ড বোকারে। তুই একটু অহংকারী টাইপের ছিলি, কোনো ছেলেকে পাত্তা দিচ্ছিলি না, তাই নিলয়কে আমরা ধরি। নিলয় আমার বেস্ট ফ্রেন্ড, ও মেয়ে পটানোর জন্য একদম এক্সপার্ট, তাই আমি ওর সাথে বাজি ধরি। ও যদি তোকে পটাতে পারে তাহলে আমি ওকে বলেছি আমি ওকে ট্রিট দিব, যা চাই আমি ওকে তাই দিব। আজকে আমি ওকে বলতে বাধ্য হচ্ছি, বন্ধু তুই আসলে একটা জিনিয়াস, তুই পারিস, তেমন কোনো কাজ নেই। তুই অবশেষে শ্রাবণীর সাথে প্রেমের খেলায় জিতে গিয়েছিস। আরে তুই এমন করে বলিস না, এটা ঠিক আছে, আমি ওর সাথে প্রেমের খেলা খেলেছি। নিলয়, তুমি এটা কি বললে? তুমি আমার সাথে এতদিন ধরে শুধু অভিনয় করেছিলে, শুধু আমার ভালোবাসাটা পাওয়ার জন্য। শ্রাবণী কথাটা বলে ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুব কান্না করছে। কথাটা বলতে আমি ওকে বোঝানোর জন্য বলে উঠি, এটা ঠিক, আমি তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু পুরো কথাটা আমার শ্রাবণী শুনলো না। তখন শ্রাবণী ক্যাম্পাস থেকে দৌড়ে চলে যায়। তখন পেছন থেকে আকাশ আমার হাতে টান দিয়ে ধরে বলে ওঠে, বন্ধু তুই অবশেষে জিতে গিয়েছিস, এখন বল তুই কি খাবি? তুই যা চাইবি আমি তোকে তাই খাওয়াবো। এখন বল তোর কি ইচ্ছে করছে, তুই যা চাবি তা তোকে আমি নিয়েই দিব। বন্ধু তেমন বিষয় না, আসলে তোর সাথে বাজি ধরেছি ঠিক আছে, কিন্তু এই কথাটাও ঠিক যে ওর সাথে আমি অভিনয় করতে করতে কখন যে ওকে আমি নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি এটা আমার অজানা ছিল। শ্রাবণীকে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ রে বন্ধু, আমি সত্যি শ্রাবণীকে ভালোবেসে ফেলেছি। এমনকি আমি ভেবেছি আম্মুকে বিষয়টা সবকিছু খুলে বলবো। শ্রাবণী কোথায় তো দেখছি না তো। স্টেশন পরে দেখি শ্রাবণী নেই, ক্যাম্পাস থেকে চলে গিয়েছে। বুঝলাম না, আমি পুরো ক্যাম্পাসটা ধরে ঘুরে দেখেছি কিন্তু কোথাও দেখলাম না। পুরো ভার্সিটি খুঁজেও পেলাম না, কিন্তু কোথাও শ্রাবণীকে দেখতে পেলাম না। হুট করে হাতের ফোনটা বেজে ওঠে। হসপিটাল থেকে ডাক্তার বলে, আসসালামু আলাইকুম, আপনি কি এই নাম্বারটা জানেন? হ্যাঁ আমি তো এই নাম্বারটা জানি, এটা তো শ্রাবণীর নাম্বার। কি হয়েছে? আপনি কে? শ্রাবণী কোথায়? ওকে তো আমি খুঁজে পাচ্ছি না। আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেল হসপিটালে চলে আসেন, এখনই, শীঘ্রই, দেরি করবেন না। আমি আর কিছু না ভেবে আকাশী কথাটা বলে হাসপাতালের দিকে রওনা দিলাম। আকাশও আমার পিছু পিছু আসতে লাগলো। আমি হসপিটালের সামনে আসতে ডাক্তার আমাকে দেখে জিজ্ঞেস করে। যখন ডাক্তারকে আমি বিষয়টা বলি, ডাক্তার আমাকে একটা মর্গের মধ্যে দেখিয়ে দিয়ে বলে, এই তো মাত্র ঘন্টাখানিক হলো একটা মরদেহ উদ্ধার করে আমাদের হসপিটালে নিয়ে আসি। উনি ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, উনি ওখানেই স্পট ডেড হয়ে যায়। আমরা এখানে এনে দেখি উনি মারা গিয়েছে, আমাদের আর কিছু করার ছিল না। ডাক্তারের কথা শুনে মনে হয় নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ডাক্তার এসব কি কথা বলছে? আমার নিজের কানকে তো আমি বিশ্বাস করতে পারছি না। বাতাসে মরে যাওয়া দেহটার উপরে সাদা কাপড়টা সরে গেল আর জলজল করে ভেসে উঠল শ্রাবণীর মুখটা। আবার যেন বুকটা ফেটে কেঁপে উঠল। মাটি সরে গেল, আমি যেন পাথরের মতো হয়ে গেলাম। আমি আর সহ্য করতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেলাম। প্রায় এক সপ্তাহ পর আবার ক্লাসে, তখন আকাশ সবকিছু বলে যে শ্রাবণীর মরদেহ এনে তারা দাফন করে। প্রায় এক সপ্তাহ পর আবার আমার জ্ঞান ফেরে। তখন আকাশ সবকিছু বলে যে শ্রাবণীর মরদেহ এনে তারা দাফন করে। তার পরিবার অনেকটা ভেঙে পড়ে। আমি কি করব? শ্রাবণীর কবরে গিয়ে কান্না করতে লাগলাম। আমার কষ্টটা এত পরিমাণ বেড়ে গেছে যে আমি কাউকে বোঝানোর মতোই আমার ছিল না। আমি প্রায় 2 বছর ডিপ্রেশনে ছিলাম। পড়াশোনা তো শেষ করে ফেললাম, আর পড়াশোনা করতেও ইচ্ছে করেনি। এর ভিতরে আমার জীবনটা যে এতটা ট্র্যাপ হয়ে গেছে কাউকে বোঝানোর মতো ছিল না। এখন বর্তমানের অবস্থা তো আপনারা জানেনই আমার সাথে কি হয়েছে। সারা রাত চোখের পানি ফেলে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিই। ও শিট, আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। নীলা তাড়াতাড়ি কর, আজকে যদি দেরি হয়ে যায় মেরে মেরে কিমা বানিয়ে ফেলবে। তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের দিকে রওনা দিলাম।
তখনই একটা সিএনজি দেখতে পেলাম, একটা লোক বসে আছে, আশেপাশে কোনো সিএনজি নেই। তখনই লোকটা গাড়ি থেকে নেমে বলে ওঠে, আপনি মিস নীলা না? বাট আপনি কি? আপনাকে তো আমি আগে কখনো কোথাও দেখিনি। দেখেছি বলে তো আমার মনে হয় না। আপনি আমাকে চেনেন কিভাবে? আর আমার নামটাই বা জানেন কোথা থেকে? ও সরি, আমি তো আপনাকে আমার পরিচয় দিতেই ভুলে গিয়েছি। আমি আফসানার বড় ভাই। আপনি হয়তো আমাকে চিনেন নাই, আর আমাকে আফসানাই আপনার বিষয়টা বলতে বলেছে। আমি আর কে গ্রুপ এর ম্যানেজার। আসলে আমার গাড়িটা খারাপ হয়ে যায়, তাই গাড়িটা সার্ভিসিংয়ে দিয়ে এসেছি। এই জন্য আমার দেরি হয়ে গেছে, তাই একটা ফটো নিয়ে এসেছি। আর এখানে তো কখনো গাড়ি পাওয়া যায় না, আপনি এখানে উঠে পড়ুন। আফসানার যেহেতু ভাই, তাই আর কোনো চিন্তা নেই। তাই আমি ওখানে ওনার সাথে গাড়িতে উঠে পড়ি। তখন গাড়িতে যেতে যেতেই বলে উঠি, আপনাকে যে কিভাবে আমি ধন্যবাদ জানাবো তার আমার ভাষা নেই। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এবং কি আমাকে হেল্প করার জন্য। এমনভাবে বলবেন না, এটা আমার কর্তব্য ছিল। বাই দ্য ওয়ে, আমি হচ্ছি ঈশান আহমেদ। আমাকে তো আপনি চেনেনি, তাই নতুন করে পরিচয় দেওয়ার মনে হয় না কোনো প্রয়োজন আছে। হ্যাঁ, আমি আপনার সম্পর্কে সব কিছু জানি, আর আপনাকে যত দেখি ততই মুগ্ধ হই। তখনই লোকটাকে দেখি উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার কাছে কেমন জানি তখন লোকটাকে বলে উঠি, আপনাকে না আজকে অসম্ভব সুন্দর লাগছে। আপনার মতো এমন সুন্দরী মেয়ে আমি কখনোই দেখিনি। ধন্যবাদ। মেয়েটাকে যত দেখি ততই যেন আমি ওর প্রেমে পড়ে যাই। একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হতে পারে? আমি যেন ওর প্রেমে পাগল হয়ে যাচ্ছি। আমি যে কোনো মূল্যে মেয়েটাকে আমার করে নিতে চাই। যার জন্য আমাকে যাই করতে হোক না কেন, আমি তাই করতে রাজি আছি। লোকটা নিজের মতো বকবক করতেই আছে, আর আমি চিন্তায় আছি কখন যে অফিসে গিয়ে পৌঁছাবো। তখনই অফিসের সামনে গাড়িটা থেমে যায়। আমি নেমে পড়ি। তখনই ছেলেটা পেছন থেকে বলে ওঠে, অফিসে চলে এসেছি আপনার সাথে কথা বলতে বলতে। কখন যে অফিসে চলে এসেছি নিজেও জানি না। স্যার মনে হয় এখনো আসেনি। দেখি এখন কয়টা বাজে। ও গড, প্রায় 10টা বেজে গেছে। তাহলে তো স্যার চলে এসেছে। মেয়েটাকে ঈশানের সাথে একসাথে নামতে দেখে আমার কেন জানি না জেলাস ফিল হতে লাগলো। নিজের অজান্তে আমি কিভাবে যেন গ্লাসটা ভেঙে ফেললাম। হাত দিয়ে রক্ত পড়ছে, এটা দিকে খেয়াল করছি না। কিন্তু যখন মেয়েটাকে আমি ওই ঈশানের সাথে দেখেছি, আমার কেমন জানি রাগ হতে শুরু করলো। স্যারের কেবিনে প্রবেশ করব, তখনই দেখলাম ওনার হাত থেকে রক্ত পড়ছে। তখনই ফোনের কাছে গিয়ে বলে উঠলাম, রক্ত বন্ধ করার একটা ব্যবস্থা করছি। মেয়েটার কাণ্ড দেখে আমি যেন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মেয়েটা আমার ক্ষতস্থানটা মুছে ওর ওড়না একটু ছিঁড়ে আমার ক্ষতস্থানে লাগিয়ে দিয়ে দেয়। স্যার, রক্ত আপনার হাত কাটলো কিভাবে? হাত থেকে পড়ে গিয়েছে? 1 মিনিট, আমি এখনই কল করে ডাক্তারকে ডেকে আনছি। প্রয়োজন নেই, এখন রক্ত মোটামুটি কমে গেছে। তোমরা কেবিনে যাও, আমি আমার কাজ করছি। কথাটা বলতে ওরা দুজন ওদের কেবিনে চলে যায়। আমি কাছের দরজা দিয়ে নীলার দিকে তাকাচ্ছি। আমি বুঝতে পারছি না যে নীলার দিকে তাকাতে কেন জানি না আজকে শ্রাবণীর কথা মনে পড়ে যাচ্ছে। যেন শ্রাবণী এমন কালারের ড্রেস পরে থাকতো। সবসময় ওর দিকে ভালো করে খেয়াল করতেই দেখতাম যেন হুবহু শ্রাবণী আমার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না নীলার মধ্যে কি আমার শ্রাবণী কে আমি খুঁজে পাচ্ছি। আমি তো কিছুই মাথায় ঢুকছে না, কি হচ্ছে আমার সাথে। শ্রাবণী আমার সামনে, ওটা কিভাবে সম্ভব? তখন আমি দেখতে পেলাম যে নীলা না, ওটা শ্রাবণী। ঈশান শ্রাবণীর দিকে এগিয়ে যাচ্ছে। নীলা, তোমার কাজের এখন কেমন অবস্থা? কাজ কাম কেমন চলছে? লোকটা বারবার আমার কাছে এসে কথাগুলো জিজ্ঞেস করছে, একটু বিরক্ত ফিল হচ্ছে। তখন ওনাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, জি ভাইয়া, স্যার তো আমাকে ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে। আজ মোটামুটি করেছি, আমার কোনো সমস্যা নেই। তোমার কথা শুনে কষ্ট পেলাম। তুমি আমাকে ভাইয়া ডাকছো কেন? আপনি তো আমার বেস্ট ফ্রেন্ডের ভাই, সেই হিসেবে আপনি আমারও ভাই হবেন। কথাটা বলতেই উনি ওখান থেকে চলে যান। এরপরেই আবার আমি কাজ করতে মন দিলাম। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখলাম আফসানা কল করেছে। কল রিসিভ করতেই কেউ বলে ওঠে, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার ভাই মাত্র আমি কল করে বলেছে, আসলে আমার ভাই তোকে অনেক পছন্দ করে। আর আমার ভাই মানুষ হিসেবে খারাপ না, অনেক ভালো একটা ছেলে। তুই চাইলে আমার ভাইকে বিয়ে করতে পারিস। আমার ভাই তোকে অনেকটা পছন্দ করে আর তোকে বিয়ে করতে চায়। দেখ, আমি তোকে কিছু বলতে পারছি না, আমার এমন পছন্দ না। তোর ভাই একটু কেমন জানি স্বভাবের মানুষ। তুই যদি আমার ভাইকে পছন্দ না করিস তাহলে বলে দিতে পারিস, সমস্যা নেই। আফসানা কথাটা বলে কলটা কেটে দেয়। বুঝতে পেরেছি ও আমার কথা শুনে রাগ করেছে, কিন্তু আমার তো ওনাকে মোটেও ভালো লাগেনি।
আমি কি বলবো? তখনই ঈশান নামের ছেলেটা আবার এসে বলে ওঠে, নীলা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো জানি না। তুমি আমাকে এমন ভাবে জানো না, তাই আমি চাই তোমার পরিবারের সাথে কথাটা বলতে, কিন্তু তার আগে আমি তোমাকে বলতে চাই। আমার তো আর সহ্য করতে পারা হচ্ছে না, কারণ আমার তো মনে হচ্ছে আমার সামনে আমার শ্রাবণী দাঁড়িয়ে আছে, আর যাকে অন্য একটা ছেলে তার নিজের করে বেঁধে যায়। তাই আমি আর সহ্য করতে না পেরে নীলাকে ডেকে আনি। এরপরে ওকে আমি একটা কাজে পাঠিয়ে দিই বাইরে যাওয়ার জন্য। দুঃশালা, স্যার আমার ভালোবাসা বুঝলো না। যা ভালোবাসার কথাটা বলবো তখন স্যার কাটা হয়ে দাঁড়াচ্ছে। তখন ঈশান এসে আমাকে বলে ওঠে, আপনার কাছে একটা কথা বলার দরকার ছিল। হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? স্যার, আমার ছুটির প্রয়োজন, আমি একটু বাইরে যাব। ঠিক আছে, তুমি তাহলে যাও। আমি বুঝতে পেরেছি ওদের মধ্যে কিছু একটা চলছে, মাথাটা কেমন জানি গরম হয়ে যায়। তখন আমি নীলাকে কল করি আর কল করে আসতে বলি। বাইরে গেছে ওই হিসাবে ওর পিছনে যাওয়ার জন্য আমার কাছ থেকে ছুটি নিয়ে বের হয়ে পড়ে। আমি কল করে নীলাকে আবার কেবিনে আসতে বলি আর ওর কাছ থেকে বিরত থাকতে বলি। ওই ডেভিল হার্টের আবার কি হয়েছে? একবার বলছে এখানে যাও, আবার বলছে ওইখানে যাও। শালা, স্যারটার কিছু বুঝলামই না, বুঝছেটা কি? মনটা চাইছে উষ্টা মানে। নীলা কেবিনে প্রবেশ করতে ওর হাতটা চেপে ধরে দেয়ালের সাথে আঁকড়ে ধরে ওর গলা চেপে ধরে বলে ওঠে, এই তোমার সমস্যা কি? তুমি ঈশান ছেলেটার সাথে এমন মেলামেশা করছো কেন? ওর সাথে এত ঘষাঘষি কিসে তোমার? ওনার এমন ডেভিল রূপ দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমার গলা চেপে ধরায় আমি খুব ব্যথা অনুভব করতে লাগলাম। আমি ভয়ে ভয়ে কাঁপা কণ্ঠে বলে উঠলাম, কই, আমি তো কিছু করছি না। উনি তো আমাকে খুব বিরক্ত করছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার আমার গলাটা ছেড়ে দিন, আমার খুব ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দিন। আমার তো চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। ডেভিলটা এমন করলো কেন আমার সাথে? কিছুই বুঝে উঠতে পারলাম না। উনি সাইকো নাকি? বিষয়টা আমি সবকিছু খেয়াল করলাম যে মেয়েটার সাথে কি হয়েছে। নিলয় আমাকে দেখে নিস। নিলয় তাড়াহুড়ো করে বের হয়ে যায়। আমি বুঝতে পেরেছি বিষয়টা। তখন মেয়েটার কাছে গিয়ে বললাম, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে বিষয়টা খুলে বলছি। আপনাকে কেন জানি চেনা চেনা লাগছে। আপনি কে? ও, সেদিন তো আপনাকে দেখেছিলাম। আসলে আমি নিলয়ের বেস্ট ফ্রেন্ড। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে, তখন আমি মেয়েটাকে সবকিছু খুলে বলে সবকিছু শুনে মেয়েটা বলে ওঠে, তাহলে তো ওনার জীবনের মধ্যে অনেকটাই কষ্ট, কিন্তু উনি আমার সাথে এমন করলো কেন? আমার মনে হয় ও তোমার মধ্যে শ্রাবণীকে খুঁজে পেয়েছে, তাই ও ওই সময় তোমাকে দেখে আর সহ্য করতে পারেনি, বিদায় ও এমন করেছে। তুমি ওর কথাই কিছু মনে করো না। কথাটা বলে আমি ওখান থেকে চলে যেতে লাগলাম। ধুর, এসব বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। আমার এসব চিন্তা করে লাভ নেই। আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে একটু সময় পরেই বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু খাবার বেড়ে যায়। আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। ব্যথায় আমার মনে হচ্ছে আজকে জ্বরই চলে আসতে পারে। মেয়েটার সাথে আমি কি করেছি? এটা আমার একদমই করা উচিত হয়নি। রুমের মধ্যে শুয়ে কথাটা ভাবছি, তখনই আম্মু খাবার বেড়ে যায়, কিন্তু খাবারটা এখনই খাওয়া হয়নি। রাতে খাওয়া দাওয়া আর করলাম না, কারণ মনটা খুব খারাপ হয়ে গেছে। আসলে কাজটা আমার ঠিক করা হয়নি। এসব কথা ভেবে নিজের অজান্তে নিজেকে অনুতপ্ত প্রকাশ করতে লাগলাম। তখন ভাবলাম আগামীকালকে মেয়েটাকে সরি বলে দেব। এটা ভেবে শুয়ে পড়ি। সকালবেলা অফিসে দেখি নীলা এখনো অফিসে আসেনি। সারাদিনটা চলে গেল, আমি ওকে আর কল করিনি। ও অফিসে এখনো আসেনি। এভাবে 2-4 দিন কেটে গেল। বুঝতেছি না অফিসে না আসার কারণটা। এর ভিতরে রাতে শুয়ে আছি, স্বপ্নের ভিতরে শ্রাবণীকে দেখতে পেলাম, কান্না করছে। মাঝরাতে ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারলাম না এমন স্বপ্ন আমি দেখছি কেন। যখন আমি চোখ বন্ধ করি, যেন শ্রাবণী আমার কাছে এসে কান্না করছে আর বলছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। শ্রাবণীর মুখটা ভেসে উঠতে তখন নীলার কথা মনে পড়লো। নীলাকে যে আমার শ্রাবণীর মতোই দেখতে মনে হয়। আমি আর দেরি করলাম না, সোজা নীলাদের বাসায় চলে গেলাম। নীলার বাসায় গিয়ে দেখলাম অনেকগুলো লোক জড়ো হয়ে আছে আর একটা বৃদ্ধ লোক। কথা অনুযায়ী তোরা আমাকে আমার টাকা পরিশোধ করতে পারিসনি, তাই আমি তোর মেয়েকে বিয়ে করব। লোকটা আপুকে বিয়ে করবে বলে বাসায় কাজে নিয়ে এসেছে, আর চারপাশের মানুষগুলো জড়ো হয়ে এমন নাটক তামসা দেখছে। আপু এমনিতেই অসুস্থ, তার উপর আপুকে জোর করে বসানো হয়েছে। ভাই সাহেব, আপনি আমাকে আর কিছুদিন সময় দিন। আমার মেয়ে মাত্র একটা নতুন চাকরি পেয়েছে। আপনাকে বেতন পেলে সব টাকা দিয়ে দিব। আপনি দয়া করে আমার মেয়েটার জীবন নিয়ে নষ্ট করবেন না। ডেড বডি তোর মেয়ে আমার কাছে খুব ভালো থাকবে, খুব সুখে আমি তোর মেয়েকে রাখতে পারবো। আর আমি তো টাকাগুলো মাফ করে দিব, এত চিন্তা করিস কেন? আমি
লোকটার কাছে যেতেই তখনই লোকটা আমাকে একটা থাপ্পড় দেয়। আমি তোর মেয়ের বয়সী, তারপরেও তোর মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এমন ব্যবহার করতে তোর একটু লজ্জাবোধ করেনি? চুপ, একদম চুপ। তুই এখন আমাকে বিয়ে করবি, এটাই শেষ কথা, না হলে তোর মা বোন দুজনকে আমি মেরে ফেলবো। ভেতরে প্রবেশ করে এসব দেখে বলে উঠলাম, কে বিয়ে করবে? কে রে তুই? তোকে তো কোথাও আগে এখানে আমি দেখিনি। কোথা থেকে এসেছিস? বাসা কোথায়? তোর পরিচয় কি? তোর আমার সামনে এসে আমার মুখের ওপর কথা বলিস? জানিস তুই আমি কে? আমাকে দেখে নীলা যেন একটু শান্তির নিঃশ্বাস পায়, ওর যেন প্রাণ ফিরে পায়। আমি হচ্ছি আর কে ইন্ডাস্ট্রিজের মালিক, আর তুমি যেখানে ব্যবসা করো ওই ব্যবসার মালিক আমি। তুমি আমার আন্ডারে একটা শেয়ারের অংশে মাত্র আছো। আমি চাইলে তোমাকে ওই শেয়ার থেকে একদিনে বের করে ফেলতে পারি, আর তোমাকে রাতারাতি কোটিপতি থেকে ফকির বানিয়ে ফেলতে পারি। তুই বলবি আর আমি বিশ্বাস করে নিব যে তুই আর কে গ্রুপ মালিক? তুই কথাটা বললে আমি ভয় পেয়ে যাব, তাই না? আমি জানি এত বড় লোক কখনো এখানে আসবে না। আর উনি এখানে আসবে কেন? এ বস্তি মেয়েদের জন্য। ফোনটা বের করে ঈশানকে কল করে বললাম যে ওর কোম্পানির সবকিছু যেন করে দেয়। কিছুক্ষণ পরে লোকটার কল আসতে শুরু করলো। কি বলছিস তুই? আমার কোম্পানি সবকিছু ক্যান্সেল মানে কি করে সম্ভব? আর ব্যান্ড করা হয় এটা কি করে হয়? স্যার, আমি বুঝতে পারিনি। আপনি যে আর কে গ্রুপের মালিক ছাড়া আবার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি যদি জানতাম আপনি আর ওদের সাথে পরিচয়, তাহলে আমি ভুলেও কখনো আসতাম না। তুই ওদের থেকে কত টাকা পাস? স্যার, আমাদের থেকে 4 লক্ষ টাকা পাই, কিন্তু আমরা টাকার প্রয়োজন নেই। আপনি আমাকে সবকিছু ফিরিয়ে দিন। আমি এর আগে পুলিশে কল করে বলে দিয়েছি। আর ও যখন কথাটা বলল তখন আমি 4 লক্ষ টাকা ব্যাগ থেকে বের করে ওর গায়ে ছুঁড়ে মারি। তখনই পুলিশ চলে আসে, এসে ওকে ধরে নিয়ে যায়। স্যার, আপনি তো আমাদেরকে বাঁচিয়ে দিলেন, কিন্তু আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটাকে এখন কে বিয়ে করবে? ওর তো দাগ লেগেছে, সমাজের সবাই তো ওর হেনস্থা হতে দেখেছে। আমার মেয়ের তো ইজ্জত পুরো নষ্ট হয়ে গেছে। কাজী ওখানে দাঁড়িয়ে ছিল। আমি জানি না, মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে বলিয়ে দিল নীলাকে বিয়ে করে নে, না করলে আমি করব। কথাটা বলে কাজীকে বলেছি বিয়েটা পড়ানোর জন্য। কাজে বিয়েটা আমার সাথে নীলাকে পড়িয়ে দেয়। আমার আর নীলার বিয়ে করা সম্পন্ন হয়। আমি নীলাকে নিয়ে চলে আসবো বলে তখনই মনে হয় আমি সব কি করে ফেলেছি। আমার বারবার মনে হচ্ছে যেন আমার সামনে শ্রাবণী দাঁড়িয়ে আছে। আমি শুধু শ্রাবণীর রূপটাই খুঁজে পাচ্ছি নীলার মাঝে। তাই তো আমি অজ্ঞানের মতো কাজটা করেছি। তখন আমি আর কিছু না ভেবে নীলার মাকে সালাম করলাম। তখন উনি বলে ওঠে, বাবা, তুমি আমাদের জন্য যা করেছো তা হয়তো কখনো এটা শোধ করার মতো না। আমি আর কিছু ভাবলাম না। আমি নীলাকে নিয়ে চলে গেলাম বাসায়। বাসায় আসতে আম্মু নীলাকে দেখে তো খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো আতারা হয়ে গেছে। আম্মু এসেই বলে, আজকে আমি বেশ খুশি। যে ছেলে আমার বিয়ে করবে না বলে একদম হেদিয়ে মরতো, আমার সেই ছেলে আজ পুত্রবধূ নিয়ে এসেছে আমার জন্য। আমার পুত্রবধূটা দেখতেই একদম আমার মনের মতো, খুবই লক্ষ্মী আর মিষ্টি। খাটাস বেটা যে আমাকে বিয়ে করে ফেলবে আমি নিজেও ভাবিনি। অবশ্য আমাকে ওনার যে ভালো লাগে না তা না, আমার ওনাকে খুব ভালো লাগে। এমনকি আমি তো ওনাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি গরিব, উনি বড়লোক, তাই আমি এসব চিন্তা আমার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। কিন্তু মনে মনে আমি অনেক খুশি যে আমার হাজবেন্ড, মানে ওনার জীবনে অনেক কষ্ট, আমি চাই আমার ভালোবাসা দিয়ে ওনাকে ওনার সব কষ্ট থেকে দূরে ফেলে দিতে, আর আমার ভালোবাসার মধ্যে ওনাকে আঁকড়ে ধরে রাখতে। আকাশ সে তো অনেক খুশি। আকাশ এসে বলে, তোর থেকে সবকিছু শুনে আমি বুঝতে পেরেছি তুই কাজটা ঠিক করেছিস। আর আমি মনে করি নীলার মধ্যে শ্রাবণী লুকিয়ে আছে। তুই চাইলে তোর সাথে তুই তোর শ্রাবণীকে খুঁজে পেতে পারিস। আমি বুঝে উঠতে পারছি না আমার কাছে কেন মনে হয় নীলা আমার কাছে থাকলে মনে হয় আমার শ্রাবণী আমার কাছে আছে। আমার সব দুঃখ কষ্ট এক মুহূর্তে সব উধাও হয়ে যায়। দেখ, শ্রাবণী হয়তো চাই তুই নীলাকে তোর আপন করে নে। তুই তোর রুমে যা, আর আমি চাই তুই নীলাকে তোর শ্রাবণীর স্থানটা দিয়ে ওকে ভালোবাস। আমার শ্রাবণী যদি এটা চায় তাহলে আমিও তাই করব। আমি নীলাকে গ্রহণ করব। আমার শ্রাবণীর জন্য আমার শ্রাবণী যেন কষ্ট না পায়। এসব ভেবে নিজের রুমে গেলাম। গিয়ে নিজের রুমে যেতে নীলা আমাকে পা ধরে সালাম করলো। তখন উদ্দেশ্য করে বললাম, হয়তো আমি না বুঝে না জেনে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার একটা অতীত আছে। সেই অধিকার জেনে যদি তুমি আমাকে গ্রহণ করো
তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। আমি আপনার অতীত সম্পর্কে সব কিছুই জানি, আর এটা সত্য যে আপনি কতটা ভালো। আপনি যদি ভালো না হতেন তাহলে একটা ভালোবাসার জন্য আপনি নিজেকে ত্যাগ করতেন না। আমি অনেক হ্যাপি যে আপনার মতো একজন হাজবেন্ড পেয়েছি। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আর বাইরে অনেক বৃষ্টি পড়ছে, আমি না হয় সোফায় ঘুমাচ্ছি। আজকে আমাদের বাসর রাত। আজকে উনি আমার সাথে কথা বলবে এই বাসর রাত নিয়ে। আমার কত স্বপ্ন ছিল, কিন্তু উনি তো কিছুই বললো না। মধ্যরাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হতে লাগলো। বৃষ্টিতে আমার ঠান্ডা অনুভব হতে শুরু করলো। তখনই দেখলাম কেউ একজন খাট থেকে নেমে আমার কাছে এসে আমাকে কম্বল দেওয়ার চেষ্টা করছে। চোখটা খুলতে দেখলাম শ্রাবণী আমার সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণী, আমি তোমাকে হারাতে চাই না, কথাটা বলে শ্রাবণীর হাত ধরে টান দিয়ে আমার বুকে জড়িয়ে এরপর ওর ঠোঁট আমার ঠোঁট দখলে করে নেই। শ্রাবণী ভেবে নীলার সাথে আমার বাসরাতটা হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি শ্রাবণী না, নীলার সাথে এসব করেছি। তখন দেখলাম নীলা লজ্জায় ওয়াশরুমে চলে যায়। খাটাস বেটা যা করলো রাতে, লুচপোলা। এইভাবে দেখতে দেখতে আমার আর নীলার মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে লাগলো। আর আমাদের মধ্যে এমন এক ভালোবাসা পরিণত হতে শুরু করলো। আমিও নীলাকে শ্রাবণী ভেবে ওকে অ্যাকসেপ্ট করে নিয়ে এখন আমি মনে করি যে আমার শ্রাবণী আমার মধ্যে আছে, আর কোথাও যায়নি। আমাদের ভালোবাসা এভাবে কেটে যাক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। আর ভালোবাসার মানুষকে কেউ কষ্ট দেবেন না। ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।